পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক আব্দুল কাদের খান বলেছিলেন, আমি আমেরিকান ও ব্রিটিশদের আই অ্যাম দ্য বেস্ট মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে চাই। এরা কি বিশ্বের ঈশ্বর নিযুক্ত অভিভাবক? ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি দেওয়ার লক্ষ্যে তার আন্তর্জাতিক নেটওয়ার্কের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হলে তিনি এ মন্তব্য করেন। কিউ খানের লক্ষ্য কেবল নিজের দেশকে একটি পরমাণু শক্তিধর করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইসরায়েলি গুপ্তচরদের নজরদারির মধ্যেই তিনি ইরান সহ বিভিন্ন দেশকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন। কাদের খান যেসব দেশকে সহায়তা করেছিলেন তাদের মধ্যে কেবল উত্তর কোরিয়াই পরমাণু শক্তিধর হয়। 70-এর দশকে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তার দেশের পারমাণবিক কর্মসূচির মূল পরিকল্পনাকারী ছিলেন। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর ভুট্টো পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমরা প্রয়োজনে ঘাস বা পাতা খাবো, এমনকি না খেয়ে থাকবো, কিন্তু আমরা নিজেদের জন্য পরমাণু বোমা তৈরি করবই। তিনি বলেছিলেন, খ্রিস্টান বোমা, ইহুদি বোমা এবং এখন হিন্দু বোমা, তাহলে ইসলামিক বোমা নয় কেন? তিনি এই প্রকল্পটিকে দেশের জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্ন হিসেবে দেখেছিলেন। তিনি ঘোষণা করেন, পরমাণু বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি। যে ব্যক্তি সেই চাবি তৈরি করবেন সেই কিউ খান 1974 সালে আমস্টারডামে একটি প্রধান পারমাণবিক জ্বালানি সংস্থা ইউরেঙ্কোর অধীনে কাজ করছিলেন। কাদের খানের কাছে ইউরেঙ্কোর স্থাপনার অতি গোপনীয় এলাকা এবং বিশ্বের সেরা সেন্ট্রিফিউজের নকশা ছিল, যার মাধ্যমে প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে বোমার জ্বালানিতে পরিণত করা যেত। তিনি ভুট্টোর কাছে একটি হাতে লেখা চিঠি পাঠান, যেখানে বলা ছিল, আমি গ্যাস সেন্ট্রিফিউজ সিস্টেম সম্পর্কে বিস্তারিত এবং ব্যাপক জ্ঞান অর্জন করেছি। এখন পাকিস্তানকে সাহায্য করার মতো অবস্থানে আছি। এটি অত্যন্ত জরুরি বিষয়। পরে তিনি বলেন যে, আমাকে গ্রেপ্তার বা হত্যা করা হতে পারে, এই ঝুঁকি নিয়েই চিঠিটি লিখেছিলাম। আমার আর কোনো উপায় ছিল না। ভারত পরীক্ষা চালিয়েছিল, আমাদের জবাব দিতেই হবে। ভারত ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও চীন পাকিস্তানকে সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিয়াম এবং এমনকি বিজ্ঞানীও সরবরাহ করে। 1979 সালের এপ্রিলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ফাঁস হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইসলামাবাদে সাহায্য বন্ধ করে দেন। কিন্তু কয়েক মাস পরেই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন, কারণ আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের সাহায্য প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের। 1980-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানি পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয় এবং তাদের কর্মসূচির ব্যাপারে চোখ বন্ধ করে ফেলে। 1990 সালের অক্টোবরে পরমাণু কর্মসূচির কারণে পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তান জানায় তারা পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করে দেবে। তবে কিউ খান পরে জানান, গোপনে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন চালিয়ে যায় পাকিস্তান। 1998 সালের 11 মে ভারত তার পারমাণবিক ওয়ারহেডের পরীক্ষা চালায়। এরপর একই মাসের শেষের দিকে পাকিস্তান বেলুচিস্তানের মরুভূমিতে সফলভাবে নিজস্ব ওয়ারহেডের পরীক্ষা চালায়। এর মাধ্যমে দেশটি বিশ্বের 7ম পারমাণবিক শক্তিতে পরিণত হয়। কিন্তু এই পুরো সময় জুড়ে কাদের খান আরেকটি দুঃসাহসিক কাজ করেন। ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ায় প্রযুক্তি ও নকশা পাঠান। কিন্তু 1980-এর দশকে রুদ্ধদ্বার বৈঠকে ইরান সরকার পাকিস্তানের সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হকের কাছে সাহায্য চায়। ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি 2015 সালে এসে প্রকাশ করেন, 1989 থেকে 1997 সাল পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছিলাম। আমরা তখন যুদ্ধে ছিলাম। যেদিন আমাদের শত্রুরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাইবে, সেই দিনের জন্য আমাদের কাছে এমন একটি বিকল্প রাখতে চেয়েছিলাম। আমাদের মানসিক অবস্থাটা এমনই ছিল। তিনি বলেন, তারা আমাদের কিছুটা সাহায্য করার বিষয়ে রাজি হয়, যেমন তারা কিছু নকশা সহ ব্যবহৃত প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ সরবরাহ করে, যাতে আমরা নিজেরাই এটি তৈরি করতে পারি। ধীরে ধীরে আমরা কাজ শুরু করলাম। পাকিস্তানিরা আমাদের নকশা সহ 4000 ব্যবহৃত প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ দিয়েছিল। পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র বিরোধিতা করে ইসরায়েল। 1980-এর দশকের শুরুতে
ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয় তারা দেশ মিলে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার কাহুতায় অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই হামলার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু ইন্দিরা পরে এই পরিকল্পনা থেকে সরে আসেন এবং পরিকল্পনাটি বাতিল করা হয়। জানা যায় 6 জন ইরানি বিজ্ঞানী পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নিউক্লিয়ার স্টাডিজ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছিলেন। ধারণা করা হয় 1989 থেকে 1995 সালের মধ্যে কাদির খান সেন্ট্রিফিউজের জন্য 2000-এর বেশি যন্ত্রাংশ এবং সাব অ্যাসেম্বলি ইরানে পাঠিয়েছিলেন। 2003 সালে পুরো কার্যক্রমটি ভেস্তে যায়। লিবিয়ার নেতা মুহাম্মদ গাদ্দাফি যখন যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন, তখন কাদির খানের এই কার্যক্রম ফাঁস করে দেন। গাদ্দাফি CIA ও MI6 এর কাছে প্রকাশ করে দেন কাদির খান তার সরকারের জন্য পারমাণবিক স্থাপনা নির্মাণ করছেন, যার মধ্যে কয়েকটি চলছে মুরগির খামারের আড়ালে। সুয়েজ খাল দিয়ে পাচার করার সময় লিবিয়াগামী যন্ত্রপাতি জব্দ করে CIA। তদন্তকারী ইসলামাবাদের একটি ড্রাই ক্লিনারের ব্যাগ থেকে অস্ত্রের নকশা খুঁজে পান। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আপনি যদি বিষয়টি নিয়ে ভাবেন তবে দেখবেন এটি ছিল এক বিস্ময়কর রূপান্তর, এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি। 2004 সালে কাদির খান পারমাণবিক অস্ত্র বিস্তার নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করে বলেন তিনি ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিলেন। সেই বছরের ফেব্রুয়ারিতে কাদির খান জোর দিয়ে বলেন তিনি একাই এই কাজ করেছেন এবং এতে পাকিস্তান সরকারের কোনো সমর্থন ছিল না। পরবর্তীতে কাদির খান বলেন, আমি প্রথমবার দেশকে বাঁচিয়েছিলাম যখন আমি পাকিস্তানকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করি। দ্বিতীয়বার দেশকে বাঁচিয়েছিলাম যখন আমি স্বীকারোক্তি দিয়ে সকল দোষ নিজের কাঁধে তুলে নিই। প্রচণ্ড আন্তর্জাতিক চাপের মুখে 2005 সালে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাতে সম্মত হয়। এরপর 2015 সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে ইরান। এই চুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে দেশটি তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ মেনে নেয়। 3 বছর পর ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে সরে আসে এবং ইরানের উপর পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যারা একিউ খানকে চিনতেন তারা বলেন তিনি যা করেছেন তা সঠিক বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তার লক্ষ্য ছিল পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি বলতেন একটি মুসলিম দেশকে প্রযুক্তি দেওয়া কোনো অপরাধ নয়। কাদির খান ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অধিকারকে সমর্থন করতেন। আজও পাকিস্তানি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।